দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সন্ধ্যার সংবাদ। মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত মানুষ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতে হবে, বললেন ওবায়দুল কাদের। জবাবদিহিতা না থাকায় বেনজির ইস্যুর মতো ঘটনা ঘটছে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় সংসদ নির্বাচনও ধাপে ধাপে করলে নির্বাচনকে আরও সুষ্ঠু করা সম্ভব, বললেন সিইসি। অবাধ তথ্য প্রবাহ চাইল টিআইবি। মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 কর্মী। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজনে টাকা ফেরত জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং বগুড়ায় একটি হোটেল থেকে মা ও ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার, আটক এক। ময়মনসিংহের মনুতলা সেতুর নিচ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে ভয় পেতেন মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথে নিয়েই চলবে বাংলাদেশ। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। নতুন প্রজন্মের চোখে কেমন ছিলেন বাঙালি জাতির রূপকার বঙ্গবন্ধু, তা অবলোকন করতেই সারা দেশে আয়োজন করা হয় আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতা। সকালে গণভবনে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার বাঙালির মুক্তিই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। তিনি বলেন, সব বয়সী মানুষের মনে দেশ স্বাধীন করার চেতনা সৃষ্টি করেছিলেন জাতির পিতা। আমাদের যুব সমাজ থেকে শুরু করে, নারী সমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকেই যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। বাংলাদেশের উন্নয়ন যেন না হয় সে কারণেই ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যারা পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না, কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইলো, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। শিক্ষা ছাড়া জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না উল্লেখ করে সরকার প্রধান বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, মুক্তিযুদ্ধের চেতনা যেন নষ্ট না হয় সেই উদ্যোগ নিতে হবে নতুন প্রজন্মকেই। বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়, তাই দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথেই চলবে বাংলাদেশ। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।
সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশে গেলেও আইন চলবে নিজস্ব গতিতে, একদিন না একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকার দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেয় না বলেও জানান ওবায়দুল কাদের। দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় বেনজির ইস্যুর মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে তাদের লুটের সঙ্গে জড়িত থাকা দুর্ভাগ্যজনক মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, দেশকে রক্ষা করতে হলে সব প্রতিকূলতা উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার্স নিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায় শেয়ার ব্যাংক, শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। মুহিত সাহেব বলছিলেন, মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না, কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, জাতীয় নির্বাচন যদি ধাপে ধাপে আয়োজন করা যায় তাহলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে, এতে নির্বাচনের আয়োজন করতেও সহজ হবে। রোববার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এইসব কথা বলেন। সিইসি আরও বলেন, সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, তবে ফেয়ার হয়েছে। ইভিএম প্রযুক্তি নিয়ে বৈঠকে কথা হয়েছে, এটি নিয়ে অনাস্থা ছিল, এখনো আছে বলেও উল্লেখ করেন সিইসি। নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের 53 বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি, এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার। যার মধ্যে আমরা যে একটা পদ্ধতি বলেছি, পরামর্শ দিয়েছি, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা, যেটা অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব, সেটি সম্পর্কে তারাও আমাদেরকে একমত হয়েছেন। ইনফ্যাক্ট তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই বিষয়ে আরও চাহিদাটা সৃষ্টি করা দরকার। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে দেশটিতে যেতে পারেননি 16,970 জন বাংলাদেশি কর্মী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই তথ্য জানিয়েছেন। এত বিপুল সংখ্যক কর্মীর যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বলে জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভিসা পেয়েও যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা চলছে। এছাড়া অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াও কর্মীদের টাকা ফেরতেরও ব্যবস্থা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। 16,970 জন যাইতে পারে নাই। যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে, এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
বগুড়ার একটি আবাসিক হোটেলে মা ও ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার শাহজাহানপুর উপজেলায় শুভেচ্ছা নামের আবাসিক হোটেলের একটি কক্ষে এই ঘটনা ঘটে। অন্যদিকে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা সেতুর নিচ থেকে মধ্যবয়সী এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে থাকলেও পরে তার পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আমেনা হীরা। শনিবার সন্ধ্যায় আব্দুল আজিজ, তার স্ত্রী আয়েশা মনি ও 1 বছরের সন্তান রাফিকে নিয়ে বগুড়া শহরে আসে কেনাকাটা করতে। পরে স্ত্রী সন্তানকে নিয়ে ভুয়া পরিচয়ে আবাসিক হোটেলে ওঠেন বলে দাবি পুলিশের। পরে ওই আবাসিক হোটেলের কামরা থেকে মা ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে ময়মনসিংহ সদর উপজেলার মনতলা সেতুর নিচ থেকে অজ্ঞাত এক মধ্যবয়সী পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। একটি কালো ব্যাগে ভর্তি মরদেহটির 2 পা ও মাথা শরীর থেকে আলাদা করা ছিল। রবিবার সকাল 10টায় মরদেহটি কালো ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় এ ঘটনা তদন্ত করে অপরাধীদের বের করা হবে। এটা বেশ পূর্ব পরিকল্পিত একটি মার্ডার এবং আমরা খোঁজার চেষ্টা করছিলাম এই ধরনের হত্যাকাণ্ডের মোটিভটা কি, এটা কি কোনো হানি ট্র্যাপ ছিল কিনা বা কোনো স্বার্থের দ্বন্দ্ব ছিল কিনা, আমরা এটা বের করার চেষ্টা করছি এবং আমরা আশা করি খুব দ্রুতই এই তদন্ত আমরা আগাতে পারবো। এটা শনাক্ত করা সহ এর সাথে যারা জড়িত আছে সকলকে আইডেন্টিফাই করে সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমেনা হীরা, মাই টিভি নিউজ। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হয়। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসনের সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জুনের আসন বিক্রি হবে 2 জুন, 13 জুনের আসন বিক্রি হবে 3 জুন, 14 জুনের আসন বিক্রি হবে 4 জুন, 15 জুনের আসন বিক্রি হবে 5 জুন, 16 জুনের আসন বিক্রি হবে 6 জুন। আগামী অর্থ বছর থেকে মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর মিরপুরের টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচের কারণে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে এবছর ধানের ফলন ভালো হয়েছে, ফলে চালের দাম আর বাড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী বছর থেকে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনার কথা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে বেলা 11টার দিকে আসামি পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি শুরু করেন। এর আগে সকাল 10:30টার দিকে আদালতে আসেন ডক্টর ইউনুস। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ 6,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
চট্টগ্রাম নগরের চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকার থেকে গায়েব হয়ে গেছে 149 ভরি স্বর্ণালংকার। গত 29 মে এই ঘটনা ঘটলেও তা জানাজানি হয় একজন। চট্টেশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা আক্তার রোকেয়া বাড়ি 29 মে লকার খুলে দেখতে পান সেখানে সংরক্ষিত 149 ভরি স্বর্ণালংকার নেই। এই ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। এই ঘটনা তদন্ত করছে পুলিশ। গায়েব হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে 40 পিস হাতের চুড়ি, গলা ও কানের অলংকার, একটি গলার সেট, 7টি গলার চেইন, 4টি আংটি, 30 জোড়া কানের দুল। খোয়া যাওয়া স্বর্ণালংকারের দাম প্রায় 1.5 কোটি টাকা। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার এস.এম. শফিকুল মাওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগটি অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি। আমরা মনে করছি যে এটা কোনো সত্যতা নেই, তবে যেহেতু সম্মানিত গ্রাহক একটা অভিযোগ করছেন, আমরা সেই জন্য ওনাকে সময় দিয়েছি, ওনাকে ক্ষতি দেখার জন্য ওনাকে আশ্বস্ত করছি। আমাদের পক্ষ থেকে আমরা একটা তদন্ত করব, ফাইন্ডিংস আমরা প্রধান কার্যালয়ের মাধ্যমে জানাবো। বন্যার পানিতে বন্দী সিলেটবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির আভাস দিয়েছে। তবে উত্তরাঞ্চলে প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে সিলেটের 13টি উপজেলার মধ্যে 8টি বন্যা আক্রান্ত হয়েছে। সুরমা নদী তীরবর্তী সিলেট নগরীর নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে আছে। সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড, সদর উপজেলার 7টি ইউনিয়ন সহ অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এবারের ঈদে কোরবানির হাট মাতাবে বাংলার ডন, মাফিয়া, হামজা, ডলার ও ডিজাইন নামের আকর্ষণীয় গরু। আর তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে লালন পালন করছেন তারা। তবে গোখাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুরবানির হাটে দেশীয় গরু হিসেবে কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে। আর তাই তো কুষ্টিয়ার কুরবানির হাট কাঁপাতে প্রস্তুত করা হচ্ছে হামজা, বাংলার ডন, মাফিয়া, ডলার ও ডিজাইন বাহারি নামের গরু। কুষ্টিয়া সদর উপজেলার খামারে বোরহান মণ্ডল তার খামারে কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করছেন এমন সব বাহারি নামের গরু। এছাড়াও তার খামারে রয়েছে আরও বেশ কয়েকটি বিভিন্ন ওজনের গরু, যা কুরবানি উপলক্ষে লালন পালন করা হচ্ছে। এই সেক্টরে দেখা যাচ্ছে গরু পুষছি, কোনো মেডিসিন খাওয়ার না, ছোলা, সাগো, ফেসারি, কুসুরি, গুড়, গম, এগুলা দিয়ে ঘাস, এগুলা দিয়ে মানুষ করছে। এবছরে গোখাদ্যের দাম হিসাবে আমরা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছি না। গরু যদি পাও, ইন্ডিয়ার গরু না ঢুকলে আমরা আশা করছি ন্যায্য মূল্য পাবো। যে আমরা আশা করি বছর ভর গরু পালবো, কোরবানির সময় বড় লোকের কাছ থেকে আমরা কিছু টাকা উদ্ধার নেবো, এই কারণে ওই টাকা নেই আমরা ছেলে মেয়ে নিয়ে আবার চলবো, আবার গরু পালবো। প্রাকৃতিক উপায়ে গরুগুলোকে লালন পালন করা হয়েছে। নিয়ম করে প্রতিদিন 3 বেলা করানো হচ্ছে গোসল, তাজা ঘাস, খড়, ভুসি, খৈল খাওয়ানো হয়। মোটাতাজা করতে কোনো প্রকার ঔষধ বা খাবার দেয়া হয় না। মেলা রকম জাতের গরুগুলো খাওয়া দাওয়া ধরেন ভালো, দেখতেও ভালো লাগে। খাওয়া ভুট্টা, ছোলা, গম, ফেসারি, এগুলো। আমরা অনেক পরিশ্রম করে গরুগুলো খাওয়াই। পরিশ্রম না করলে তো গরুগুলো খড় তাজা হয় না। ঢাকা থেকে বড় বড় পার্টি আসে, সে পার্টিরা দেখাশোনা করে, তারাই গরু কিনে নিয়ে যায়। বাহারি নামের এসব গরু দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। আমরা দেখতে আইছি অনেক দূরে থেকে, এই গরু দেখতে খুব ভালো লাগে, তাই আমরা দেখছি। খামারিরা যাতে গরুর সঠিক দাম পায় সে লক্ষ্যে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রতিটা উপজেলায় আমাদের যারা অফিসার রয়েছে, আমাদের মাঠকর্মী রয়েছে, তারা খামারে খামারে গিয়ে তারা আমাদের কুরবানির যোগ্য যেগুলো পশু সেগুলো প্রতিপালনের জন্য আমাদের যে দেশীয় টেকনোলজি, প্রযুক্তি, এগুলো ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে। জেলায় 18,000-এর অধিক খামারে 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কুরবানির জন্য প্রস্তুত করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
জামালপুরের ইসলামপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের আশাতীত ফলন পেয়ে খুশি কৃষকরা। বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে শঙ্কায় তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হাবিম। জামালপুরের ইসলামপুরে বিস্তীর্ণ ফসলের মাঠে দোল খাচ্ছে সোনালী ধান। পাকা ধানের মৌমৌ গন্ধে মুখরিত চারদিক। এবছর ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকেরা। সকাল সন্ধ্যা বোরো ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হলেও কীটনাশক সারসহ শ্রমিকের মজুরি দ্বিগুণ হওয়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত তারা। কীটনাশক আর সব দাম বেশি, ধানের দাম বাড়ে তাহলে একটু পোষাবো। 1000 টাকা কামলা বেতন 1000 টাকা ধান, তাহলে তো পোষায় না। ধানের বাজার হিসেবে কামলার দাম বেশি, নিজেরাই কাজকর্ম করতেছি এখানকার। আবাদের সাথে খরচের এইটা কোনোভাবে মিলাতে পারতেছে না আমাদের কৃষকরা। বাজার অনেক সস্তা, কামলা বাটের দাম অনেক মহঙ্গা। কামলা নেওয়া লাগে 900 টাকা করে, ধান বেচতে হয় 800 টাকা করে। আধুনিক পদ্ধতিতে ধান চাষ ও যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটলে কৃষকদের লোকসান অনেকটাই কমবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। কোনো কৃষকের যদি ধান কাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কৃষি অফিসে যোগাযোগ করলে আমরা কম্বাইন হারভেস্টারের মালিকদের সাথে কথা বলে কম্বাইন হারভেস্টারের মধ্যে ধান কাটার ব্যবস্থা করে দিব। সেক্ষেত্রে কৃষকের সময়, টাকা, অর্থ সবকিছু সাশ্রয়ী হবে। উপজেলায় এবছর 17,280 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এস.এম. হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত মানুষ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন সহযোগিতার নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতে হবে, বললেন ওবায়দুল কাদের। জবাবদিহিতা না থাকায় বেনজির কিশোর মতো ঘটনা ঘটছে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় সংসদ নির্বাচন ধাপে ধাপে করলে নির্বাচনকে আরো সুষ্ঠু করা সম্ভব, বললেন সিএসি। অবাধ তথ্য প্রবাহ চাইল টিআইবি। মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 কর্মী। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজনে টাকা ফেরত জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং বগুড়ায় একটি হোটেল থেকে মা ও ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার, আটক এক। ময়মনসিংহের মনতলা সেতুর নিচ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের নিউজটা দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।